দর্শক, আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। ভোজ্য তেলের বাজারে নৈরাজ্য, ডিলার, সিন্ডিকেট, জিম্মি, খুচরা দোকানি। তদারকির অভাবে লঙ্ঘিত হচ্ছে ক্রেতা স্বার্থ। জ্বালানি তেল পরিবহন ব্যয় কমাতে চালু হচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্প। আগামী জুনে চালু হলে বছরে অন্তত ৮০০ কোটি টাকা সাশ্রয়ের আশাবাদ। ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার, সপ্তাহের ব্যবধানে ডিএসসির মূল্য সূচক বেড়েছে ৯১ পয়েন্ট, লেনদেন বেড়েছে ২৭%। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার গুঞ্জন উঠলেই দেশে বেড়ে যায় ভোজ্য তেলের দর, অথচ সেই পণ্য বাজারে আসে অন্তত ১ মাস পর। খুচরা ব্যবসায়ীদের দাবি, ডিলারদের সিন্ডিকেটের কাছে তারা জিম্মি। অনেক সময় ডেলিভারি অর্ডার বা ডিও কিনলে দেয়া হয় না পাকা রসিদও, তাই দেশে সময়ের আগে তেলের দাম বাড়ে। যদিও ডিলারদের ব্যাখ্যা, আন্তর্জাতিক বাজারের সামনে তারা অসহায়। দেশে অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয় মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। করোনার আগে সেই বাজার নিয়ে খুব একটা শোরগোল হয়নি, কিন্তু বাদ সাধে মহামারী ও সয়া শ্রমিকদের আন্দোলন। ফলে ১ বছর আগে যে সয়াবিন তেলের দর ছিল টন প্রতি $৮২১, এখন তাতে গুনতে হচ্ছে প্রায় $১৪০০। কিন্তু বাংলাদেশের সমস্যা অন্য। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার খবর বা গুজব উঠলেই পরের দিন থেকে স্থানীয় দোকানে চড়ে যায় দর, পকেট ফাঁকা হয় সাধারণ ক্রেতাদের। সেই জেরে এখন ব্র্যান্ডভেদে ৫ লিটার সয়াবিন তেলের বোতল বিকোচ্ছে ৬৭০ টাকা দরে, খোলা তেলের লিটার ১২৮ টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আগে কেনা পণ্য কেন বেশি দামে বিক্রি করেন ব্যবসায়ীরা? মেল থেকে ডিউগুলো মুলি বাজারে ডিলাররা কিনে আনে, আমরা মুলি বাজার থেকে কিনি ডিউ। তো এখন এরা তো আমাদেরকে ক্যাশ মেমো দেয় না, এই যে নিষ্পিন কাগজ দেন। রিফাইন করে মার্কেট ছাড়ার পরে রেট বাড়ার কথা, এই মালগুলো আগের মাল কেন দামটা বাড়ায় দিচ্ছে কোম্পানিরা? এটা আমাদের প্রশ্ন কোম্পানিদের কাছে। উৎপাদক দেশের চাহিদা মিটিয়ে মাত্র ১,২৬,০০,০০০ টন তেল আসে আন্তর্জাতিক বাজারে। এর মধ্যে সয়াবিন তেল আমদানিকারক দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়, যা নিশ্চিত করে বিভিন্ন কোম্পানি। ডিলাররা বলছেন, মিলগেটের দামের উপর নির্ভর করেই ডিও দিচ্ছেন তারা, যদিও বেচা কেনা আগের চেয়ে অনেক কম। মিলগেট থেকেও আমরা বেশি দামে কিনতেছি, আমরা ওই হিসাব আমরা বিক্রি করতেছি ১১৮ টাকা লিটার। এটা বিদেশি মাল, এটা দেশের মাল না। বিদেশি মাল না বেচলে বাড়বই, বেচলে কমবো। ব্যবসা করতে গেলে তখন একটু সমস্যা হয়, তেলের বাজারে সেলটা একটু সীমিত থাকে। বাজার সমন্বয়ে সরকারের কাছে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন আমদানিকারকরা। এত সব আলোচনার ভিড়ে নতুন খবর, খোলা বাজারে সয়াবিন তেলের বিক্রি বন্ধ করতে যাচ্ছে সরকার। শুধুমাত্র বেচাকেনা করা যাবে পাম অয়েল। বাণিজ্য মন্ত্রণালয়ের যুক্তি, এর ফলে কারসাজি বন্ধ হবে, একই সাথে গতি পাবে তেলে ভিটামিনে সমৃদ্ধকরণ প্রকল্প। কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর হলে নিম্ন ও মধ্যবিত্তের উপর কী প্রভাব পড়বে সেটির জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভোজ্য তেলের বাজার পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি বরিশালে, সেখানে আছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, মূল্য বৃদ্ধির কারণ কি বলছেন বিক্রেতারা? দেবাশিস, বরিশালের প্রেক্ষাপট যদি বলি, গত এক সপ্তাহে কিন্তু বরিশালে ভোজ্য তেলের দাম বাড়েনি এবং এর আগে 10 দিন থেকে 12 দিন আগে তেলের দাম বেড়েছিল। প্রকারভেদে প্রতি লিটার তেলের দাম 5 থেকে 10 টাকা বেড়েছিল এবং এখানকার যারা রয়েছেন, যারা বিক্রেতারা রয়েছেন, তারা বলছেন যে আসলে যারা আমদানি করা তেলের দাম বাড়ছে এবং স্থানীয়ভাবে সরিষা তৈরিতে সরিষার দাম বেড়েছে, কারণ সরিষার তেল বাড়ছে এবং সয়াবিন যেহেতু আমদানি নির্ভর, তাই সয়াবিনের দাম আসলে তাদের হাতে কিছু নেই। এবং আজকের বাজার পরিস্থিতি যদি বলি, প্রতি লিটার সরিষা তেল যেটা স্থানীয়ভাবে স্থানীয় ঘানিতে আসলে তৈরি করা হয়, সেটি বিক্রি হচ্ছে 160 থেকে 190 টাকা পর্যন্ত বিভিন্ন প্রকারভেদে, এবং যেটি বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে। প্লাস্টিকের
বোতলে যেগুলো রয়েছে সেটি বিক্রি হচ্ছে 225 থেকে 230 টাকা লিটার। এবং সয়াবিনের বাজার, খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 135 থেকে 36 টাকা, এবং প্যাকেট যেটা বিভিন্ন ব্র্যান্ডের সেটি বিক্রি হচ্ছে 135 থেকে 40 টাকা। এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে এখনই যদি সরকারের পর্যায় থেকে নিয়ন্ত্রণ না করা হয় সেক্ষেত্রে তেলের দাম আরও বাড়তে পারে। দেবাশিস। ধন্যবাদ কাউসার যুক্ত হবার জন্য। জ্বালানি তেল পরিবহন ও সঞ্চালন আরও সাশ্রয়ী এবং অপচয় বন্ধে চালু হচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম ডাবল পাইপলাইন প্রকল্প। আগামী জুনে এটি চালু হলে বছরে অন্তত 800 কোটি টাকা সাশ্রয় হবে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির। জ্বালানি বিভাগ বলছে এর ফলে তেল মজুদের সক্ষমতা বাড়বে, যা নিশ্চিত করবে জ্বালানি নিরাপত্তা। কক্সবাজারে প্রকল্প এলাকা ঘুরে শাহরিয়ার কবির সৈকতের ক্যামেরায় মাহফুজ মিশু রিপোর্ট। আমদানি করা জ্বালানি তেল বড় জাহাজ থেকে লাইটারে, সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে পৌঁছে রিফাইনারি ট্যাঙ্কে। এতে 1 লাখ টন ক্ষমতার তেলবাহী জাহাজ খালাস করতে লাগে 11 দিন। গুনতে হয় সেই 11 দিনের জাহাজ ভাড়া, আর অপচয় অনিয়মের শঙ্কা তো আছেই। এবার সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম যুগে প্রবেশ করছে বাংলাদেশ। এটি হলে 1 লাখ টন ক্ষমতার জাহাজ থেকে তেল খালাসে সময় লাগবে মাত্র 48 ঘন্টা। ফলে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা, কমবে অপচয় বা সিস্টেম লসের ঝুঁকিও। যদি 1 বছরে প্রায় 800 কোটি টাকা লাভ হবে, 7,100 কোটি টাকা যদি 800 কোটি টাকা হয়, আমার মনে হয় 10 বছরের মধ্যে এই টাকা উঠে যাবে। সরকার হিসেবে এখন 40 দিনের তেল মজুত করতে পারে বাংলাদেশ। এসপিএম বাস্তবায়িত হলে সেই ক্ষমতা আরও সপ্তাহ দুয়েক বাড়ার কথা। আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা 3 মাসের তেলের রিজার্ভ, এই তেলের রিজার্ভ ঠিক মতো রাখার জন্য, তেলকে ফ্লো হিসাবে প্রপার ফ্লোতে রাখার জন্য এটা একটা বড় ভূমিকা পালন করবে। মহেশখালী দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে বসছে সর্বাধুনিক এসপিএম বয়াটি। 2টি পৃথক লাইনের মাধ্যমে পাম্প করে সেখান থেকে তেল আসবে সমুদ্র পাড়ের এই সব ট্যাঙ্কগুলোতে। অপরিশোধিত তেলের জন্য 50,000 ঘনমিটার ক্ষমতার 3টি এবং 30,000 ঘনমিটারের আরও 3টি ডিজেল ট্যাঙ্ক তৈরির কাজ প্রায় শেষ। অফশোরে 135 কিলোমিটার পাইপলাইনও প্রস্তুত। 63% বেশি কাজ হয়ে গেছে ফিজিক্যাল, এবং আমাদের বাস্তবায়ন আমরা আশা করছি আগস্ট 2022-এর মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির এই প্রকল্পের অর্থায়ন অংশীদার চীনের এক্সিম ব্যাংক আর পরামর্শক জার্মান কোম্পানি আইএলএফ। As per international standards, আমেরিকার পেট্রোলিয়াম ইনস্টিটিউট নির্ধারিত মানে ট্যাঙ্ক, আর সেখানকার সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের বিধি মেনে কাজ হচ্ছে এখানে। we are following. পাশাপাশি ইস্টার্ন রিফাইনারির 2য় ইউনিট চালু হলে তেল পরিশোধন ক্ষমতাও বাড়বে বলে জানান নীতি নির্ধারকরা। অবশেষে জ্বালানি তেল পরিবহন, সঞ্চালন এবং সংরক্ষণের সর্বাধুনিক যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এই প্রকল্প বাস্তবায়িত হলে কেবল যে জ্বালানি তেলের অপচয় কমবে তাই নয়, সাশ্রয় হবে অনেক বৈদেশিক মুদ্রাও। আর তাহলে জ্বালানি নিরাপত্তা অর্জনও আরও খানিকটা সহজ হতে পারে বাংলাদেশের জন্য। মাহফুজ মিশু, যমুনা নিউজ, এসপিএম পাম্পিং প্রজেক্ট, মহেশখালী, কক্সবাজার। ব্যবসায় আস্থা জরিপের ফলাফল প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম। আমরা এখন সরাসরি যাচ্ছি সেই অনুষ্ঠানে। ফোর্থ রাউন্ডে আমরা দেখেছিলাম যে বিজনেস কনফিডেন্স ইন্ডেক্সে ফল করেছিল, যে কারণে রেশিওটা লেস দ্যান 1 হয়েছিল। এবার কিন্তু এটা ইমপ্রুভ করেছে, এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মসগুলো তারা পরের কোয়ার্টারের ব্যাপারে, জুলাই থেকে সেপ্টেম্বরে তারা কোয়ার্টারের ব্যাপারে আশাবাদী হতে চায়। সুতরাং সেই জায়গাটা আমরা মনে করি যে এটা একটা ইতিবাচক দিক অর্থনীতির হয়তো প্রতিষ্ঠাতা ফিরে আসার জন্য। আমরা একদম শেষে চলে এসেছি। আমরা জাস্ট একটু সামারাইজ করি যেভাবে যে আমরা লকডাউন মেজার্স দেখলাম। আমি একটু প্রেজেন্টেশনটা করে আসি। আমি মোটামুটি সামারি করি এভাবে যে আমরা টেক অ্যাওয়ে মেসেজগুলো কি। আমরা দেখতে পেলাম যে বিজনেস তারা এফেক্টেড হয়েছে হেভিলি এবং নানা কারণ এবং নানাভাবে। যে লকডাউন মেজার্স গুলো আমরা দেখেছি সেগুলো যেভাবেই, যে লকডাউন যতটুকুই ওয়াইড স্প্রেড হোক না কেন অথবা ইমপ্লিমেন্টেড যে স্কেলে হোক না কেন, যেরকম আনসার্টেনিটি ক্রিয়েট করেছে ইকোনমিতে এবং দেশের পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সামগ্রিকভাবে কিন্তু বিজনেসকে এফেক্ট করেছে। এবং এই ব্যাপারে
আজ থেকে চট্টগ্রামে ইপিজেডে পোশাক কারখানার শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে কারখানায় গিয়ে করোনা টিকাদান শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী আল আমিন শিকদার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আল আমিন, টিকাদান কার্যক্রম শুরু হয়েছে কি? কেমন আগ্রহ দেখছেন টিকা প্রার্থীদের? দেবাশিস, সকাল 10টা থেকে চট্টগ্রাম সিইপিজেড যেটাকে বলা হয়, চট্টগ্রাম সিইপিজেডের যে মেডিকেল আছে, ব্যবজার মেডিকেল, সেই ব্যবজার মেডিকেলে সকাল 10টা থেকে টিকা কার্যক্রম শুরু হয়েছে। সেখানে 5টি পোশাক কারখানার 200 জন শ্রমিককে ভ্যাকসিনেশন করা হয়, টিকা প্রদান করা হয়। আর এর পরপরই ঠিক পেসিফিক গ্রুপের একটি এনএসটি ফ্যাশন, যেটি সিইপিজেডের মধ্যে একটি কারখানা, সেই কারখানাটিতে 1800 শ্রমিককে করোনার টিকা প্রদানের কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। আমরা দেখেছি যে শ্রমিকরা আছেন তাদের করোনার টিকা প্রদান করা হচ্ছে। তবে এই ক্ষেত্রে এই যে যারা টিকা নিতে আসছেন শ্রমিকরা বেশ আগ্রহ প্রকাশ করেছে এবং তারা বেশ উচ্ছ্বাসিত বলা যায়, কারণ এইখানে ব্যবসার যে নতুন যে এই যে টিকা দেওয়ার যে বিষয়টি, সেটিতে তারা বেশ আনন্দিত। কারণ বাইরে গিয়ে তারা টিকা দেওয়ার ক্ষেত্রে ঝড় বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো এবং অফিস থেকে ছুটিও নিতে হতো। তবে এখন যেহেতু প্রতিটি কারখানায় এই সুযোগটি দেওয়া হয়েছে এবং তারা কারখানায় বসে কাজের ফাঁকে টিকাটি নিতে পারছে, সে কারণে তাদেরকে যেমন ছুটি নিতে হচ্ছে না, ঠিক তেমনি তারা নিয়মিত যে কার্যক্রমটি আছে সেটিও তারা চালিয়ে যেতে পারছে। আর এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, হাসপাতাল কর্তৃপক্ষ, ব্যবসায় কর্তৃপক্ষ এবং যে কারখানা কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে কোনো শ্রমিক যদি জানায় তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, সেক্ষেত্রে তাকে ছুটিও প্রদান করা হচ্ছে এবং টিকা প্রদানের পর 8 ঘন্টা তাদেরকে অবজারভেশনে রাখা হচ্ছে তার শারীরিক কোনো অবনতি হচ্ছে কিনা। দেবাশিস, ধন্যবাদ আল আমিন যুক্ত হবার জন্য। দফায় দফায় পানি বাড়ায় তিস্তা সহ রংপুর বিভাগের নদ নদী অববাহিকায় আমন, আউশ, পাট সহ বিভিন্ন ফসলি জমি বারবার নিমজ্জিত হচ্ছে পানিতে। বিশেষ করে পুনরায় আমন লাগাতে গিয়ে নাকাল নদী পাড়ের কৃষক অনেকেই চড়া সুদের টাকায় ফসল লাগালেও সব গেছে তলিয়ে। শঙ্কা আতঙ্কে দিশেহারা তারা, পাশে নেই কৃষি বিভাগ। তো আমার সব শেষ হয়ে গেল। এই আবাদে 1-2-3 গাড়ি এই পানির উপর এখন সব পচি গেল। নেই আমনের আবাদ নিয়ে রংপুরের গঙ্গাচড়ার চর শঙ্করদহের বেগম বেওয়ারে আরতি যেন উত্তরের নদ নদী পাড়ের হাজারো পরিবারের প্রতিচ্ছবি। বড় বন্যা না হলেও দফায় দফায় পানি বৃদ্ধিতে ফসল নিয়ে দিশেহারা তারা। নদী অববাহিকা জুড়ে আমন সহ সব ফসল কোথাও পানির নিচে, কোথাও ডুবু। অথচ আমনের এই আবাদ দিয়েই বছরের বাকি সময়টায় খাবারের যোগান হয় তাদের। অভিযোগ, এমন দুঃসময়ে কৃষি বিভাগও নেই পাশে। কোনো রকম করি মনে করো, এখন মনে করি বন্যা ওই গাছটি মনে করো 4 দিন 2 দিন খেয়ে গেল, আর 2 দিন মনে করো থাকিল, এই একে দিয়ে কোনো রকম আর কি এই জিনিসটা দেওয়া হয়। এই জিনিসটা দিয়ে কোনো কৃষি ক্ষেত্রে কোনো উপকার আইসি না। কেন? যেমন দেখা যায় আমরা মনে করেন আশ্বিন মাসে দেবে কি ধানের বীজটা আশ্বিন মাস লাগাইবে কোন জায়গায়, আর হবে কিভাবে? এখানে হাজার হাজার একর জমি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখনো কোনো কাজের পদক্ষেপ এখানে নাই। অনেকে মহাজনের কাছ থেকে নেন চড়া সুদের ঋণ, তা দিয়েই বুনেছিলেন ফসল, কিন্তু এখন সবই হারানোর শঙ্কা তাদের। আবার না করলে তো আমাদের ওই ঢাকা ঢুকে দৌড়ে লাগবে, তাছাড়া বুদ্ধি নেই। 1000-তে 100 টাকা লাভ নিয়ে ওয়া না গাছ ছিলাম, সে ওয়া খেয়ে গেছে। একবারই নয় 3 বার খেয়ে গেছে, 3 বার গাছ ছিলাম। বন্যায় পানি ঢোকে কিন্তু বাড়ায় না সহজে, 8 দিন 10 দিন থাকে এরকম। এই ফসল যদি আমরা টিকাতে না পারি, আমাদের তো বউ বাচ্চাকে নিয়ে পথে উঠতে হবে। রংপুর অঞ্চলে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ নদ নদীগুলোতে পানি বেড়েছে 5 দফায়। কৃষি বিভাগের হিসাবে নদী অববাহিকায় বোনা বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে প্রায় 2000 হেক্টর জমির। পানি সম্পূর্ণ ধরে চলে না যাওয়া বন্ধ, নেমে যাওয়া বন্ধ, আমরা ক্ষতি নির্ভর করতে পারবো না ফসলের ক্ষেত্রে। যেহেতু রোপা আমন ধান, যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আমরা এখনো আমাদের নাবি জাতের রোপা আমন দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করি প্রথমে, যেহেতু আমাদের নাবি জাত রয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে এভাবেই তিস্তার 152 কিলোমিটার এলাকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের ফসল পানিতে তলিয়ে যায় কয়েক দফায়, যার ধকল সামলাতে হিমশিম স্থানীয় কৃষকরা। তাদের দাবি, বন্যা সহিষ্ণু জাতের
ফসল আবিষ্কারের। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, চর শঙ্করদহ, রংপুর। এবারে জানবো পুঁজিবাজারের খবরাখবর। ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের ব্যবধানে ডিএসসিতে মূল্যসূচক বেড়েছে 91 পয়েন্টের মতো, মোট লেনদেন পরিমাণ বেড়েছে 27%-এর বেশি। একই সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিইসিতে বেড়েছে সবকটি সূচক। প্রথমেই ঢাকার খবর। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক 90 পয়েন্টের বেশি বেড়ে দাঁড়িয়েছে 6,851 পয়েন্টে। বাকি দুই সূচকেও দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। ডিএসসি সরিয়া সূচক 26 পয়েন্ট এবং ডিএসসি 30 সূচক বেড়েছে 30-এর মতো। মোট লেনদেন বেড়েছে প্রায় 27%। হাত বদল হয় 13,042 কোটি টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয় 10,311 কোটি টাকার শেয়ার। তালিকাভুক্ত 382টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 218টির, কমেছে 139টির, আর অপরিবর্তিত ছিল 21টির। লেনদেন হয়নি 4টি প্রতিষ্ঠানের। এবারে চট্টগ্রাম এক্সচেঞ্জের খবর। দেশের আরেক স্টক এক্সচেঞ্জ সিএসিতে মূল সূচক CASPI 1.10% বেড়ে দাঁড়িয়েছে 19,930 পয়েন্টে। পাশাপাশি CSE X ও CSE 30 সূচকও ছিল ঊর্ধ্বমুখী। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয়েছে প্রায় 505 কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া 346টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 193টির, কমেছে 135টির, আর অপরিবর্তিত ছিল 18টি কোম্পানি। এই ছিল বিজনেস টুডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।